প্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজ আমরা তোমাদের এভিটিএ টেস্ট পেপারের ইতিহাসে এসি 47-এর পেজটি নিয়ে আলোচনা করব। আলোচনা শুরু করার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে রেখো। আর তোমরা যদি আগের আলোচনাগুলি না দেখে থাকো তাহলে চ্যানেলের প্লেলিস্টে গিয়ে আলোচনাগুলি দেখে নিতে পারো। তো চলো আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন, সামাজিক ডারউইনবাদের প্রবক্তাকে? উত্তরটি হবে হারবার্ট স্পেন্সার। তারপর অথবা দিয়ে প্রশ্ন দেখো, আমেরিকা মহাদেশ আবিষ্কার কে করে? উত্তরটি হবে ক্রিস্টোফার কলম্বাস। তারপরে প্রশ্ন, মার্কেন্টাইনবাদ বলতে কি বোঝো? উত্তরটি লিখবে ষোড়শ থেকে অষ্টাদশ শতকের মধ্যে ইউরোপে যে রাষ্ট্র নিয়ন্ত্রণ অর্থনীতির ধারণা জনপ্রিয় হয়ে উঠেছিল, ব্রিটিশ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ সমালোচনার সুরে তাকে মার্কেন্টাইনবাদ বলেছেন। তারপরে প্রশ্ন দেখো, দক্ষিণ আফ্রিকার প্রথম অশ্বেতাঙ্গ রাষ্ট্রপ্রধান কে ছিলেন? উত্তরটি হবে নেলসন ম্যান্ডেলা। তারপরে প্রশ্ন দেখো, অথবা দিয়ে রয়েছে লগ্নি পুঁজি কাকে বলে? উত্তরটি লিখবে অধিক মুনাফা অর্জনের লক্ষ্যে শিল্প বা বাণিজ্য থেকে প্রাপ্ত মুনাফা যখন পুনরায় শিল্প বা বাণিজ্যের বিনিয়োগ করা হয় তখন তাকে লগ্নি পুঁজি বলে। এইভাবেই পুঁজিপতিদের হাতে অচিরেই পুঁজির পাহাড় সঞ্চিত হয়। পরের প্রশ্ন দেখো, চারের সোরগান্ড বিতর্ক কী? উত্তরটি হবে কর্নওয়ালিসে ভারতে জমির বন্দোবস্ত সংক্রান্ত মতামত নিয়ে রাজস্ব বিভাগের প্রধান যশোর এবং দলিল বিভাগের প্রধান জেমসের মধ্যে বিতর্ক হয়েছিল, তা সোরগ্রান্ড বিতর্ক নামে পরিচিত। তারপরে প্রশ্ন, সূর্যাস্ত আইনের মূল বক্তব্য কী ছিল? উত্তরটি লেখো চিরস্থায়ী বন্দোবস্তের সূর্যাস্ত আইনের মূল বক্তব্য হল জমিদারকে প্রতি বাংলা বছরের শেষ দিনে সূর্য অস্ত যাওয়ার আগে জমিদার বা তালুকদারকে তাদের প্রদেয় রাজস্ব পরিশোধ করতে হবে, অন্যথায় জমিদারি বাজেয়াপ্ত করবে সরকার। অথবা দিয়ে তারপরে প্রশ্ন দেখো, পলাশির লুণ্ঠন বলতে কী বোঝো? দেখো, পলাশির যুদ্ধের পর মির্জাফরের কাছ থেকে লর্ড ক্লাইভ ও ইংরেজ কর্মচারীরা প্রায় 170 কোটি টাকা ও অন্যান্য উপঢৌকন গ্রহণ করে। বাৎসরিক প্রায় 1.5 লক্ষ পাউন্ড আয়ের জমিদারি কোম্পানিকে ছেড়ে দিতে হয়। কোম্পানির তরফে বাংলার এই আর্থিক শোষণকে পলাশির লুণ্ঠন বলা হয়। তারপরে দেখো, সাউকার কাদের বলা হয়? উত্তরটি হবে দাক্ষিণাত্যের বোম্বাই প্রেসিডেন্সিতে সুদখোর মহাজন শ্রেণীকে সাউকার বলা হতো। তারপরে দেখো, চুঁইয়ে পড়া নীতি বলতে কী বোঝো? মেকলের মতে সমাজের উচ্চবর্ণের কিছু মানুষ পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হলে তাদের মাধ্যমে ধীরে ধীরে সমাজের নিম্ন স্তরে তা ছড়িয়ে পড়বে। শিক্ষা বিস্তারের এই নীতি ফিল্ট্রেশন থিওরি বা চুঁইয়ে পড়া নীতি নামে পরিচিত। তারপরে দেখো, অথবা প্রশ্ন, ইয়ং বেঙ্গল বা নব্যবঙ্গীয় কাদের বলা হতো? উত্তরটি হবে হিন্দু কলেজের তরুণ অধ্যাপক ডিরোজিওর অনুগামীরা ইয়ং বেঙ্গল নামে পরিচিত। এরা সমাজে কুসংস্কারের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেন এবং পাশ্চাত্যের অন্ধ অনুকরণে মেতে উঠেছিল। তারপরে দেখো, দলিত শব্দের অর্থ কী? উত্তরটি হবে নিপীড়িত। পরের প্রশ্ন দেখো, কবে এবং কাদের মধ্যে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? উত্তরটি হবে 1916 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। পরে দেখো, ভারতীয়রা কেন সাইমন কমিশন বর্জন করেছিল? এর মূলত দুটি কারণ সাইমন কমিশনের বর্জনের। প্রথমটি দেখো, 7 সদস্যের বিশিষ্ট এই কমিশনে কোনো ভারতীয় সদস্য ছিল না। দ্বিতীয়ত, ভারতীয়রা দায়িত্বশীল সরকার গঠনের উপযুক্ত কিনা তা বিচারের দায়িত্ব ভারতের সঙ্গে সম্পর্কহীন ব্যক্তিদের দেওয়া ভারতবাসীরা এটিকে জাতীয় অপমান বলে গণ্য করে। পরে অথবা প্রশ্ন দেখো, মিরাট ষড়যন্ত্র মামলায় 2 জন বিদেশি অভিযুক্তের নাম লেখো। উত্তরটি হবে ফিলিপ স্প্যাট ও বেঞ্জামিন ব্রাডলি।
তারপর দেখো সুভাষচন্দ্র বসু আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কী কী নামকরণ করেন? উত্তরটি হবে শহীদ ও স্বরাজ। তারপর দেখো তানকা মেমোরিয়াল কি? উত্তরটি দেখো জাপানের প্রধানমন্ত্রী তানকা সম্রাট হিরোহিতোর কাছে জানান যে পূর্ব এশিয়ার সমস্যা সমাধানের জন্য জাপানের উচিত যুদ্ধনীতি গ্রহণ করা। এই প্রতিবেদনই তানকা মেমোরিয়াল নামে পরিচিত। তারপর অথবা দিয়ে প্রশ্ন আছে, কার নেতৃত্বে কোথায় তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠিত হয়েছিল? উত্তরটি হবে 1942 খ্রিস্টাব্দে মেদিনীপুরের তমলুকে সতীশচন্দ্র সামন্তের নেতৃত্বে। তারপর দেখো ডিএনবিএন ফুতে কী ঘটেছিল? উত্তরটি হবে ডিএনবিএন ফু ছিল টংকিংয়ে অবস্থিত ফরাসি বাহিনীর একটি দুর্ভেদ্য ঘাঁটি। ভিয়েতমিন সেনাপতি জেনারেলের গিয়াপের পরিকল্পিত আক্রমণে 1954 খ্রিস্টাব্দে মে মাসে ডিএন ফুর পতন ঘটে। এই ঘটনার পর ফ্রান্স উত্তর ভিয়েতনামে থেকে হাত গুটিয়ে নেয়। পরে দেখো সিয়াটো এর সম্পূর্ণ অর্থ কী? সাউথ ইস্ট এশিয়া ট্রেডি অর্গানাইজেশন। তারপরে অথবা যে প্রশ্নটি সেটি সেট AC3-তে আছে, আগে এর উত্তর করিয়ে দিয়েছি। পরে দেখো মিশ্র অর্থনীতি কাকে বলে? উত্তরে দেখো যে অর্থনীতিতে ব্যক্তি মালিকানা ও বেসরকারি উদ্যোগের পাশাপাশি সরকারি উদ্যোগ ও নিয়ন্ত্রণ বিরাজ করে তাকে মিশ্র অর্থনীতি বলে। তারপর দেখো নেহেরু মহালানবিস মডেল বলতে কী বোঝায়? উত্তরটি দেখে নাও। প্রশান্তচন্দ্র মহালানবিস 1955 খ্রিস্টাব্দে ভারতের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার একটি মডেল বা রূপরেখা তৈরি করেন। প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু সংশোধনের পর এই মডেলটি গ্রহণ করেন এবং তা প্রয়োগ করেন। এটি নেহেরু মহালানবিস মডেল নামে পরিচিত। তারপর অথবার প্রশ্ন দেখো, অথবার প্রশ্ন তৃতীয় বিশ্ব বলতে কী বোঝো? প্রশ্নের উত্তরটি দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন পুঁজিবাদী জোট এবং সোভিয়েত সমাজতান্ত্রিক জোটের বাইরে এশিয়া ও ইউরোপের সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দেশগুলিকে তৃতীয় বিশ্ব বলে। আজকের আলোচনা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।